যতদিন এগিয়ে আসছে, ভোট এগিয়ে আসছে, তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে। আমি আপনাদের বলি, আমাদের মধ্যে এটা লাগিয়ে দিবার চেষ্টা হচ্ছে। মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক। আমাদের মূল ইস্যু কি? শিক্ষার, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, এটাই আমাদের ইস্যু হওয়া দরকার। এটার বাদ দিয়ে এ বলছে আমি মন্দির করছি, এ বলছে আমি মসজিদ করছি, এ বলছে আমি গুরুদুয়ারা করছি, এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি, এ আল্লাহর কসম খাচ্ছে, এ দেব দেবীর নামে আপনার শপথ নিচ্ছে, এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, তোমাকে আল্লাহর কসম খেতে হবে না, ভগবানের নামে দিব্য করতে হবে না, তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো খড়ের চালে এখনো ঘুমাচ্ছে, ওর মাথার উপরে কেন পাকা ঘর হলো না, ওর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তুলতে হবে। ভাবতে অবাক লাগছে, আপনাকে আমাকে কি বলছে, যারা আমরা জানি না, সচেতন নয়, কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেব, আমাদের দলের ঝান্ডা ধর বলছে তো নাকি? কিন্তু আপনাদের জেনে রাখতে হবে, আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না, আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে। আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস, আমাদের মিটিং মিছিলে চ। আমি আপনাদের বলি, আপনারা আওয়াজ তুলবেন। প্রথম কথা, আপনাদের যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন, ওতে আমার কোনো বাধা দিবার নয়, আমি কেউ নয় বাধা দিবার। দেশের গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেসি আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, এটাই হচ্ছে আমার রাইট, অধিকার। কিন্তু আমি আপনাদের বলবো, বাড়ি পাওয়ার জন্য কোন দলের ঝান্ডা আপনারা ধরবেন না। আপনাদের বোকা বানানো হচ্ছে। যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে, তাদেরকে এতদিন প্রশ্ন ন করার জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে। আপনারা আওয়াজ তুলুন না। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখুন, ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে, মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। তো আপনারা আওয়াজ তুলুন, বলুন, যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে, মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে, তাদেরকে বলুন, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার। এই 12 বছর তোদের সরকার চলছে, কেন্দ্রের প্রায় 10 বছর হতে যাচ্ছে সরকার চলছে, এখনো কেন আমাদের পাড়ার, চাই রাম বলুন, চাই রহিম বলুন, চাই ফাতেমা বলুন, চাই দুর্গা বলুন, তাদের বাড়ি এখনো কেন কাঁচা চাল আছে? কেন এখনো টালির চালে তারা বসবাস করছে? বৃষ্টি হলে কেন এখনো খড়ের চালে বসবাস করছে? বৃষ্টি হলে কেন পানি তার বাড়ির মধ্যে ঢুকছে? এর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে। যদি আমরা একসাথে সকলে আওয়াজ তুলি যে আমার মাথার উপরে এখনো ছাদ হলো না কেন, তাহলে ওরা কিন্তু বলতে পারবে না যে বাড়ি দেবো, তাহলে মিটিং এ চলে কথা বলতে পারবে না। ওদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার বুথে যিনি গরিব মানুষ, যার কাঁচা বাড়ি থেকে বাঁকা বাড়ি করে দেওয়ার দায়িত্ব ওদের পড়ে। ওরা 12-13টা বছর দায়িত্বে আছে, এখনো পালন করতে পারছেন না, উল্টে কোশ্চেন না ওদেরকে করে, উল্টে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে শুধু সচেতন না থাকার জন্য। সচেতন হন। আজকের পর থেকে এই বাড়ির জন্য যদি কেউ ঝান্ডা ধরার কথা বলে আপনাদেরকে, আপনারা বলবেন এই 12 বছরে কেন তোরা বাড়ি দিসনিস, এর জবাবটা আগে তোরা দে। এক বাক্যে আপনাদেরকে বলতে হবে, দেখবেন বলা বন্ধ হয়ে যাবে। আবাস যোজনায় বাড়ি কারা পাবে? এখন দেখছি তো, যার যত পাকা বাড়ি লিস্টে তার আগে তত নাম, যে যত মাল দিতে পেরেছে লিস্টে আগের দিকে তত নাম। আর আমার এলাকার গরিব মানুষ, যার হয়ে বলার কেউ নাই, যার হয়ে কহার কেউ নয়, যে কাটমানি দিতে পারছে না 30,000, 40,000, 50,000 টাকা যে দিতে পারছে না, তার বাড়ির নাম আসছে না। আমি আপনাদের বলবো, হাউ তাছাড়া কোনো জায়গা নাই। আপনারা গরিব মানুষ অ্যাপ্লিকেশন করেছেন, অনেকে অ্যাপ্লিকেশন করেছে, নতুন যে লিস্ট বার হবে সেই লিস্টে একটু অপেক্ষায় থাকুন। নতুন লিস্ট বার হবে তো নাকি, একটু অপেক্ষায় থাকুন। যদি দেখেন আপনারা আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, বললেন গুড, আমরা তো চাই সব থেকে গরিব মানুষ আগে বাড়ি পাক। আর যদি দেখেন আপনার পরিবর্তে যিনি বাড়ি পেয়েছেন
তার দোতলা বাড়ি, তার অলরেডি পাকা বাড়ি, তার বাড়িতে 4 চাকা আছে, তার বাড়িতে ফ্রিজ আছে, তার কয়েক বিঘা জমি আছে চাষযোগ্য জমি, তার মাছ ধরা ট্রলার আছে, বা এইগুলোর মধ্যে কোনো একটা আছে, এক কথায় যিনি বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাকে বাড়ি দিয়েছে, আপনারা বিতর্ক কিছু করবেন না। আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, তার প্রমাণপত্র আছে, আর আপনাদের পরিবর্তে যাদেরকে বাড়ি দিয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার হয়তো একটা, ওই নাম্বারটা নেবেন, আর তার কি আছে জিনিসপত্র, তার ডকুমেন্টস হিসাবে ছবি আমাদের কাছে পৌঁছে দেবেন, কাজ আপনাদের শেষ। আর একটা সাথে কাজ করবেন, কাউকে দিয়ে তার কানে খবরটা পৌঁছে দেবেন, তোমার সাথে আইএসএফ এর চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কলকাতা হাইকোর্টে দেখা করবে, তুমি লয়ার রেডি করো যে তুমি গরিবের হক মেরে তুমি বড় লোক বাড়ি নেওয়ার চেষ্টা করেছো, আইএসএফ তোমার বিরুদ্ধে আইনি লড়াই কলকাতা হাইকোর্টে করবে, এটা জানিয়ে দেবেন। যারা গরিব মানুষ আছেন, কোনো ভয় পাওয়ার জায়গা নয়, আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না, আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী আছে, আপনাদের ভরসার পার্টি আইএসএফ আছে, আপনাদের অধিকার যারা হনন করছে কোনো বেটাকে ছাড় হবে না। আইনের মাধ্যমে তাকে কিভাবে বুঝে নেওয়া যায়, যে ভুল করবে তখন তুই কি করবে, কোর্টকে যে জবাব দেবে যে গরিবের হকটা মেরে তুমি কেন বাড়ি নিয়েছো, সেটা কোর্টে যে জবাব দিতে হবে, তার ব্যবস্থা আমি সেই বড় লোকটাকে করে দেব। এখান থেকে কলকাতা হাইকোর্টে তাকে টেনে নিয়ে যাব, ছাড় হবে না, আপনারা নিশ্চিন্তে থাকবেন। আপনাদের বলবো, সাথে সাথে আপনারা কি করবেন, শুধু অপেক্ষায় থাকুন, লিস্ট বার হওয়ার অপেক্ষায় থাকুন। কাদের বাড়ি এসেছে যদি দেখছেন যাদের বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি তাদের এসেছে, ওইগুলো নিয়ে এখানে আমাদের আছেন যারা দায়িত্বশীলেরা আছেন, বুথের দায়িত্বশীলেরা আছেন, তাদের মাধ্যমে, ব্লক কমিটির মাধ্যমে, জেলা কমিটির মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। আমরা আপনাদের হয়ে আইনি লড়াই লড়বো, এবং সাথে সাথে এটাও দেখবো কোন ভিডিও বা কোন প্রধান কার সয়ে বড় লোকটা বাড়ি পেয়েছে, তাকেও কলকাতা হাইকোর্টে হাজির করব, তার কাছ থেকেও কোর্টের মাধ্যমে জবাবদিহি করব। তুমি 30,000 40,000 কত টাকা নিয়ে গরিবের নামটা কেটে বড় লোকের নাম বসিয়েছো, সেটা কোর্টের মাধ্যমে তার কাছ থেকেও আমরা বুঝে নেব, তারও ছাড় হবে না। এটা মাথায় থাকে যেন আপনাদের এলাকায় যারা যা করছে, শুধু অপেক্ষা থাকুন, ধৈর্য ধরুন, জবাব সময়ে দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলা সরকারের যে অর্থনীতিটা আছে, যে অর্থনীতির চাকা চলছে, যা এক বছরে যা রাজস্ব আসে তার প্রায় 50% আপনারা যারা কৃষক বন্ধু আছেন তাদের মেহনতের ফলে রাজ্যের অর্থনীতির 50% যোগান আপনারা দেন, অর্থাৎ কৃষকরা দেন। পশ্চিমবাংলায় যে জনসংখ্যা আছে তার প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, এটা আমি বলছি না, কৃষি মন্ত্রী বলছে, বিধানসভায় তথ্য বলছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, আমাদের রাজ্যে কৃষকরাও আছে, হরিয়ানার কৃষকরাও আছে, পাঞ্জাবের কৃষকরাও আছে, মেঘালয়ের কৃষকরাও আছে, জম্মু এন্ড কাশ্মীরের কৃষকরাও আছে, সমস্ত রাজ্যের কৃষকরা আছে। তাদের পরিবার পিছু মাসিক গড়ায় আর আমাদের রাজ্যের কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই এত কম কেন? আমাদের রাজ্যে 1,10,00,000 হেক্টর কৃষিজ জমি আছে, আর আমাদের কৃষকদের মাসিক গড়াই মাত্র 7,000 টাকার নিচে, বিলো 7,000, বিলো 7,000 মানে 7,000-এর নিচে মাস গেলে একটা কৃষক পরিবার ইনকাম করে। আপনি মেঘালয়ে চলে যান, মাত্র 313 হেক্টর জমি আছে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000-এর মধ্যে ইনকাম করছে। তারাও কৃষক, আমরাও কৃষক। আমাদের কৃষকরা এত কম ইনকাম করছে কেন, ওদের কৃষকরা এত বেশি ইনকাম করছে কেন? কারণ একটা বুঝিয়ে দিচ্ছি, যে আপনারা গাজর দেখছেন না, গাজর, আপনারা গাজর কিলো হিসাবে যদি এখানে 50 টাকা কিলো বিক্রি করেন, মার্কেটে গিয়ে আমরা আবার ওটাকে খোলা বাজারে 150 টাকা কিনছি। মধ্যিখানে এই টাকাটা দালাল ভুঁই ফুড়ে খেয়ে নিচ্ছে। কিন্তু ভিন্ন জায়গায় দেখুন এই দালালদের রমরমা নাই। এই ধরনের অনেক পলিসি আছে, বোঝানোর জন্য বলছি। আজকে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা তলনিতে কেন? তার প্রকল্প, তার পলিসি সম্পর্কে আপনারা সচেতন নয়। আপনারা জানেন
স্প্রে মেশিন বা কৃষিজ যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়। প্রায় 40%, প্রায় 40% সাবসিডিতে পাওয়া যায়, আপনাদেরকে জানানো হয় না, ওটা লুট হয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন তারা শুনলে অবাক হবে, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষক, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানেন ভাই? কতজন জানেন যে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়? কিন্তু আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু মারা যায় তো ভাই, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, এটা আমাদেরকে জানানো হয়নি কেন? খোঁজ নিলে দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে, ওই টিএমসি ওয়ালা তা অন্যজনের নামে তুলে হয়তো খেয়ে নিয়েছে, ফলে আমাদেরকে জানানো হচ্ছে না। 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হলে, সে জীবিত থাকলে 60 বছরের ঊর্ধ্বে বয়স হলে সে কৃষক ওল্ড এজ পেনশন পাবে, ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। কজনকে জানাই ভাই? এই যারা গরিব কৃষক আছে, সময়ে সার, সময়ে বীজ, বিভিন্ন জিনিস ফ্রিতে পায়, কজনকে জানাই? জানানো হয়নি, লুট হয়ে যাচ্ছে। ভাই আমি আপনাদের অনুরোধ করব, এগুলো জানবেন বিস্তারিত। কোথায় কোথায় গেলে জানবেন এগুলো বিস্তারিত? আমি তো মিথ্যাও বলতে পারি আপনাদেরকে, আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলতে পারি তো, তবে ভরসা রাখুন ভোট পাওয়ার জন্য আমি অসত্য কথা আপনাদের বলবো না। ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের একান্ত ব্যাপার। ভোটের জন্য মিথ্যা কথা বলতে হবে, তালি পাওয়ার জন্য, মার্কেট গরম করার জন্য মিথ্যার ফুলঝুরি আমাদের দ্বারাই সম্ভব হবে না। আমরা ও রাজনীতি করতে আসেনি, আমরা মানুষকে সচেতন করতে এসেছি, মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসেছি, এতটুকুই। মানুষ যদি বিশ্বাস করে ভোট দেবে, না হলে অন্যজন যাকে ভোট দেবে আমরা পরাজিত হার স্বীকার মেনে নেব। কিন্তু ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে, অসত্য কথা বলতে হবে, ও আমাদের দ্বারাই হবে না। তো আপনারা কোথায় জানবেন? বিডিও অফিসে যাবেন, বিডিও স্যারের কাছে যাওয়ার দরকার নেই। বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকেন, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, মনে থাকবে, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। তার কাছে যাবেন, তাকে বলবেন, আগামীকালই যাবেন ভিডিওতে, গিয়ে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন। যদি বলে আপনি কে, বলবেন আপনি কৃষক। কি বলবেন? আমি কৃষক, আপনি আমার ব্লকের এগ্রিকালচার রিলেটেড সমস্ত বিষয়টা দেখার জন্য আপনি এখানকার হাইয়েস্ট অথরিটি, আপনার নাম্বারটা আমাকে দেন। আর বলে আসবেন সাহেব এই আমার নাম্বার আপনি আপনার ফোনে সেভ করুন, কি ডায়েরিতে সেভ করুন, আমার দেখার দরকার নেই, এটা আমার নাম্বার রাখুন। এরপর থেকে সময়ে যখন বীজ আসবে, সময় যখন সার আসবে, তৃণমূলের দালালদের হাত দিয়ে বিক্রি করা চলবে না। আমি গরিব কৃষক, আমাকে দিতে হবে, আমাকে আপনি জানাবেন। এটা বলতে পারবেন তো নাকি? ভয় পাওয়ার কোনো জায়গা না। আপনি কৃষক, আপনার মেহনতের টাকা থেকে, ট্যাক্সের টাকা থেকে ওই এডিএ স্যারের মাইনে চলছে। ওই এডিএ স্যারকে রাখা হয়েছে আপনার সমস্যা সমাধান করার জন্য। আপনি মাইনে দিয়ে রেখেছেন, এটা মাথা থেকে মাথায় ঢুকিয়ে নিন। আপনি মাইনে দিয়ে ওনাকে রেখেছেন আপনার সমস্যা সমাধানের জন্য। হাওতাসার কোনো জায়গা নাই। একটা পানির বোতল দাও, জাস্ট আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কিভাবে টাকা দিচ্ছে। বোতল মুখ খুলতে হবে না। এটা পানির বোতল তো নাকি ভাই? কত দাম? মানে আপনাদের আমি বোঝানোর জন্য বলছি, আপনারা কিভাবে মাইনে দিয়ে রেখেছেন বোঝানোর জন্য বলছি। কত দাম? 10 টাকা। কিভাবে জানলেন? এমআরপি লিখা ছিল তো, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমআরপির জন্য তো, এর ঊর্ধ্বে নিয়মে আইনত দণ্ডনীয় অপরাধ করবে যদি কেউ নেয়। নিতে তো দিই না আমরা, বরঞ্চ কমানোর চেষ্টা করি। তো ম্যাক্সিমাম রিটেল প্রাইসের নিচে একটা ছোট্ট করে কি লেখা থাকে জানেন? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা দাম। এই ট্যাক্স আমরা দেশকে 2 রকম ভাবে ট্যাক্স দিই। নির্দিষ্ট স্কেলের উপরে কারো টাকা 1 বছরে থেকে গেলে সে ট্যাক্স দেয়। আর একটা হচ্ছে এই যে আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করি প্রত্যেকটাতে আমরা ট্যাক্স দিই। এই ট্যাক্সটা কি হয়? একটা
রাজ্য সরকারের কাছে থাকে আর একটা কেন্দ্র সরকারের কাছে চলে যায়। কেন্দ্র সরকারের কাছে যেগুলো যায় ওই 100 দিনের কাজ, আবাস যোজনা বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নামে আমাদের কাছে ফিরে আসে। আর রাজ্য সরকারের কাছে যেগুলো থাকে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে না, ওগুলোর মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে। যে প্রকল্পগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, মোদিজি তার ঘর থেকেও দেয় না বা মমতা দিদি তার ঘর থেকেও দেয় না, আমাদের ট্যাক্সের টাকায় আমাদেরকে ঘুরিয়ে দেয়। মধ্যখান থেকে ওরা লুটপাট করে নিচ্ছে, কিছু কিছু টাকা কাটমানি নিয়ে নিচ্ছে। তো আপনার টাকাটা যে ওই যিনি সাহেব আছেন, এডিএ সাহেব, ওনারও মাইনে হচ্ছে আপনার ট্যাক্সের টাকা দিয়ে। সকালে উঠছেন, ব্রাশ করছেন, তো পেস্ট কিনছেন, ব্রাশ পেস্ট নিয়ে মাঝে দাঁত মাজছেন, ওই ব্রাশটা কিনতে গেলেও টাকা ট্যাক্স দিয়েছেন। মাজনটা যখন কিনেছেন ওখানেও ট্যাক্স দিয়েছেন। যাই কিছু করছেন সবেতেই ট্যাক্স দিচ্ছেন। এই যে এই মাইক্রোফোন, এটা কিনতে গেলেও ট্যাক্স দিয়েছে, সরকারকে দিতে হয়েছে। উনি যদি আজকে জেনারেটরে চালাই, ডিজেল কিনতে গেলেও সেচ দিতে হচ্ছে, এক প্রকার ট্যাক্স দিতে হচ্ছে। সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকা থেকে আবার মাইনে হচ্ছে। সুতরাং এডিএসআর এর মাইনে আপনার ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে। এডিএসআর কোনো মানে তার মাইনে অন্য কেউ দিচ্ছে না, আপনারাই দিচ্ছেন। আপনারা জোর গলায় তাকে বলতে পারবেন, অবশ্যই শালীনতা বজায় রেখে তার সাথে কথা বলবেন, তার ফোন নাম্বার নিয়ে আপনারা রাখবেন।